নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিখ্যাত ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা অবশ্যই কনস্টান্টিনোপল জয় করবে। কতই না উত্তম সেই নেতা এবং কতই না উত্তম সেই সৈন্যদল। প্রায় ৮০০ বছর পরে এই ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়। ১৪৫৩ সালে সুলতান মোহাম্মদ আল ফাতের নেতৃত্বে কনস্টান্টিনোপল মুসলমানদের হাতে বিজিত হয়। আজকে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করা সেই উত্তম নেতা আর তার সৈন্যদল নিয়ে। أنا الذي سمتني أمي حيدرة ضغام آجام وليث قسوة। প্রথমে আমাদের কনস্টান্টিনোপলের ইতিহাস সম্পর্কে একটু হলেও ধারণা রাখা উচিত। কাদের দখলে ছিল এ শহর, আর কেন এই শহরের এত গুরুত্ব? ইতিহাসে এমন একটি এম্পায়ার ছিল যেটি প্রায় ১০০০ বছরেরও বেশি সময় ধরে পুরো পৃথিবীতে দাপট দেখিয়েছে। এতটাই শক্তিশালী আর এতটাই প্রাচীন ছিল যে বিশ্বের সবচেয়ে বড় দুইটি ধর্ম, ইসলাম ও খ্রিস্টিয়ানিটিতে তাদের নাম উল্লেখ রয়েছে। বলছিলাম রোমান এম্পায়ারের কথা। কথায় আছে, সবাই সারা জীবন টিকতে পারে না। রোমান এম্পায়ারও একটা সময় অনেকগুলা বাঘ হয়ে যায়। অনেকগুলা বাঘের মধ্যে অন্যতম একটি বাঘ, যেটাকে সে সময় মানুষ নতুন রোম বলেও জানত। এমনকি একটা সময়ের জন্য এটি হয়ে গেছিল বিশ্বের সবচেয়ে বড় কেন্দ্র। বলছিলাম রোমান এম্পায়ারের কনস্ট্যান্টিনের নামের শহর কনস্ট্যান্টিনোপল, বাইজেন্টাইন এম্পায়ারের শক্তিশালী রাজধানী। কিন্তু এটারও পতন ঘটে ১৪৫৩ সালে ২৯শে মে। পৃথিবীর বুক থেকে চিরতরেই অতীত হয়ে যায় রোমানদের নাম। অটোমান সাম্রাজ্যের সবচেয়ে সফল সুলতানদের মধ্যে অন্যতম একজন সুলতান, সুলতান মাহমুদ আল ফাতের ক্ষমতায় আসার অল্প কিছুদিনের মধ্যেই ১০০০ বছর ধরে টিকে থাকা রোমানদের কনস্টান্টিনোপল অনেকবারই আক্রমণের শিকার হয়েছে। অটোমানরাও দুইবার চেষ্টা করে ব্যর্থ হয়। কিন্তু এত আক্রমণের পরেও এ শহর টিকে থাকার মূল কারণ হচ্ছে তার স্ট্র্যাটেজিক লোকেশন। এমনভাবে শহরটিকে তারা ব্যবহার করেছিল, যে কোনো ধরনের নেভেল অ্যাটাক তাদের কাছে পরাস্ত হবেই। যদি কেউ বসফরাস প্রণালী দিয়ে অ্যাটাক করতে চায়, তাহলে তাদের এই গোল্ডেন হর্নের দিকেই আগাতে হবে। আর এখানেই থাকতো রোমান নেভি, আর তাদের সামনে থাকতো বিশাল এক চেইন সিস্টেম, যেটা গোল্ডেন হর্নের দুই পাশ দিয়ে আটকে দিত। আর তার উপর দুই পাশ থেকে সমানে তীর আর গোলাবারুদ নিক্ষেপ হলে এতে শত্রুপক্ষের কোনোভাবেই এর ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ থাকতো না। সাগরপথ ছাড়া কেউ যদি গ্রাউন্ড অ্যাটাক করতে চায়, তাহলে তাদের সামনে এসে দাঁড়াতো কনস্টান্টিনোপলের বিখ্যাত তিব্রিয়াল ওয়াল। মূল কথা হচ্ছে, তখনকার সময় অত্যাধুনিক অস্ত্র দিয়েও রোমানদের পরাজয় করার কোনো সুযোগ ছিল না। কিন্তু কিন্তু তারা হয়তো জানতো না, তখনও অটোমান হিস্ট্রির সবচেয়ে বিখ্যাত সুলতান, সুলতান মোহাম্মদ আল ফাতের দুনিয়াতে আসা বাকি ছিল। হয়তো তার অপেক্ষাই ছিল কনস্টান্টিনোপল প্রায় ১০০০ বছর ধরে। সুলতান মোহাম্মদ আল ফাতে পুরোপুরি ক্ষমতায় আসেন তার পিতার মৃত্যুর পর। তখন অটোমান সাম্রাজ্য অনেক বিস্তার লাভ করেছে। শুধু কনস্টান্টিনোপলই বাকি ছিল। কনস্টান্টিনোপলই ছিল এমন একটি জিনিস যেটা কোনো সুলতানই দখল করতে পারেনি। এটা সে সময় সবচেয়ে বড় স্বপ্ন হয়ে উঠেছিল। আর তার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা ভবিষ্যৎবাণীও একটি বড় ফ্যাক্টর ছিল। সুলতান মাহমুদ ছিলেন অনেক ইসলাম ভীরু একজন মানুষ। তাই ক্ষমতায় আসার পর থেকেই তিনি এ শহর জয় করার প্রিপারেশন নিতে শুরু করেন, প্রায় ৬০,০০০ সৈন্য আর অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে। অপরদিকে রোমানদের সংখ্যা ছিল মাত্র ৫,০০০। এখানে সৈন্যর সংখ্যার থেকে বড় বিষয় ছিল কনস্টান্টিনোপলের স্ট্র্যাটেজিক লোকেশন। তাদের বিখ্যাত ওয়াল আর অন্যদিকে নেভি ব্যবহার করে এর আগেও অনেক কঠিন কঠিন যুদ্ধ রোমানরা জিতেছিল কনস্টান্টিনোপলে। কিন্তু এবার সুলতান মোহাম্মদ আল ফাতে নিয়ে এসেছিলেন প্রায় ৯ মিটার লম্বা বেশ কয়েকটি কামান, যেটা প্রায় ৫০০ কেজির ওজনের গুলা ফায়ার করতে পারত, আর প্রায় ১.৫ কিলোমিটার দূর থেকে। এটা আগে কেউ কখনো কল্পনাও করতে পারত না। আর এটাই শেষ না, এর আগের অ্যাটাকগুলা কেন সফল হয়নি এটা নিয়েও তিনি অনেক স্টাডি করেছিলেন। প্রায় ২ বছর সকল প্রস্তুতি নিয়ে
1453 সালের 2 এপ্রিল তার আর্মি আর সরঞ্জাম নিয়ে কনস্টান্টিনোপলের সামনে হাজির হন। এরপর 6 এপ্রিল অটোমানরা তাদের নতুন কামান দিয়ে গোলাবারুদ শুরু করে। আর প্রথম থেকেই কিন্তু এই কামানগুলা কনস্টান্টিনোপলের দেয়াল ড্যামেজ করা শুরু করে দিয়েছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছিল, যেহেতু কামানগুলা বিশাল বড় আর একটি গোলাবারুদের পর আরেকটি গুলার জন্য অনেক সময় লাগতো, তাই রোমানরা এই সুযোগ নিয়ে দেয়ালগুলো রিপেয়ার করে ফেলতো। তার মানে এখানে অটোমানদের এত বেশি লাভ হতো না। তাই সুলতান মোহাম্মদ আল ফাতে তার একটি দলকে সামনের দিকে আগাতে বলেন। কিন্তু রোমানদের অবিরত তীরের মুখে তারা টিকতে পারেনি এবং পিছু হাঁটতে বাধ্য হয়। আবার রোমান সৈন্যরাও সামনের দিকে আগালে অটোমানদের বিশাল সৈন্যের কাছে পরাস্ত হয়ে পিছু হাঁটে। অর্থাৎ কোনো পক্ষই সামনের দিকে আগাতে পারছিল না, কারণ দুই পক্ষই তাদের অবস্থান থেকে শক্তিশালী ডিফেন্সিভ। আবার অন্যদিকে অটোমান নেভি গোল্ডেন হর্নের দিকে প্রবেশ করার চেষ্টাও করে, কিন্তু কিন্তু টেনে রাখা শিকল আর রোমান নেভিদের কারণে তারা খুব একটা সুবিধা করতে পারেনি। অবস্থা খারাপ দেখে সুলতান মোহাম্মদ আল ফাতে তার আর্মিদের রাতেও আক্রমণের নির্দেশ দেন, কিন্তু রাতেও রোমানদের তীরের মুখোমুখি হয়ে অটোমানরা পিছু হাঁটতে বাধ্য হয়। আর ধীরে ধীরে কনস্টান্টিনোপল জয়ের স্বপ্নটা মলিন হতে শুরু করে, এর আগের সুলতানদের আমলের মতোই। যুদ্ধের যখন এই অবস্থা, তখন সুলতান মোহাম্মদ আল ফাতে এমন একটি কাজ করে বসলেন, যেটি তার আগে বা তারপরেও এমনটি কেউ করেছে বলে ইতিহাসে কোনো উল্লেখ নাই। তার এই ডিসিশনের জন্য শুধু মুসলিম না, সারা বিশ্বের ইতিহাসবিদদের কাছে একজন অন্যতম মিলিটারি হিসাবে চিরস্মরণীয়। যেহেতু সামনের চেইন সিস্টেমকে কোনোভাবেই ভেদ করা সম্ভব হচ্ছিল না, তাই তিনি তার জাহাজগুলোকে রাতের আঁধারে পাহাড় পথে আগাতে শুরু করেন, তাও আবার কাঠের উপর ভর করে। 70 থেকে 80টি বিশাল জাহাজকে ধাক্কা দিয়ে দিয়ে প্রায় 3 থেকে 4 কিলোমিটার পাহাড় পথ অতিক্রম করান। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, উনার বয়স তখন মাত্র 21 বছর ছিল। জাহাজগুলোকে যখন গোল্ডেন হর্নে নামানো হয়, এতে রোমান বাইজেন্টাইনরা সম্পূর্ণভাবে অবাক হয়ে যায়, যেটার জন্য তারা কখনোই কোনোভাবেই প্রস্তুত ছিল না। এতে করে গোল্ডেন হর্নের দখল অটোমানদের হাতে চলে আসে। সুলতান মোহাম্মদ আল ফাতের এই কৌশলের ফলে রোমানরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এবার সুলতান তার ফুল সোর্স নিয়ে দুই পাশ থেকে পুরোদমে আক্রমণ শুরু করেন। শক্তিশালী অটোমানদের সামনে রোমানরা বেশিক্ষণ টিকতেই পারেনি, ফলে হাজার বছর ধরে টিকে থাকা রোমানদের বাইজেন্টাইন শহর মুসলিমদের দখলে চলে আসে। আর এই শহরেই মাথা তুলে দাঁড়ায় সুলতান মোহাম্মদ আল ফাতের নতুন এবং শক্তিশালী অটোমান সাম্রাজ্য। আর তিনি এই শহরের নাম দেন ইস্তাম্বুল, যেটি এখনো পর্যন্ত টিকে আছে। راديو سروم نايتسون اللي صار